আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শাড়ির ভাঁজে হোঁচট খেয়ে পড়ে যাবে, তুলো সাবধান। কে শোনে কার কথা? এখন একটা শব্দ শোনার সময় নেই তার। সকালে আদ্রর বুকে মাথা রেখে পাক্কা 1 ঘন্টা ঘুমিয়েও কিভাবে পারলো সে বাসায় এসে ঘুমিয়ে তলিয়ে যেতে? এত আলসেমি! ঢিল করে একটা খোপা করেছে তুলি, কিছু বাঁধ নামানা চুল বারবার কপালে এসে পড়ছে। দোহাতে বেগুনি চুড়িতে ভরপুর, চুড়িগুলো একটু বেশি সুন্দর, কিন্তু তুলি মন দিয়ে অবলোকন করার সময়টুকুও পেল না। তুলিকে আজ যুবতী লাগছে খোপা শাড়িতে। দূর থেকে গাড়িতে হেলান দিয়ে আদ্র নির্নিমেষ চেয়ে আছে। রেগে আছে নাকি ভালো মুডে আছে বোঝার জো নাই। ফর্সা মুখের ভাবভঙ্গি খুবই কঠোর, যাকে রাগের আওতায়ও ফেলতে পারছে না তুলির মস্তিষ্ক। তবে আদ্রকে দেখে অসম্ভব মিষ্টি অনুভূতিতে ছেয়ে গেছে মন, হৃদয়। পরিবেশটা নিস্তব্ধ, নির্বাক, জনশূন্য। আদ্র একটা কালো জ্যাকেট পরেছে, জ্যাকেটের নিচে সাদা টি শার্টটা দৃশ্যমান। তুলির চোখে একরাশ মুগ্ধতা ভর করল, মনে মনে ডায়েরির সুপ্ত কোণে লিখে নিল। যোগ হলো মনের ডায়েরিতে আপনার সৌন্দর্যে মোহাবিষ্ট হওয়ার আরো একটা মুহূর্ত। জানেন, আজকাল আমি কেমন যেন হয়ে যাই। একটু এতটুকু বয়সে বড়দের ন্যায় চিন্তা ভাবনা জেগে ধরে আমায়। আপনাকে হারানোর ভয়ে বুকে ব্যথা অনুভব করি। এক সময় ভাবতাম ডক্টররা বুঝি চোখে বিজ্ঞদের মতো চশমা পরে, মাথায় টাক থাকে, শার্ট প্যান্ট ইন করে গম্ভীর মুখে চলে। কিন্তু আপনি তো ভিন্ন। আপনার চোখের গভীরে আমি কল্পনায় ডুবে যাই। প্রেমে পড়লে কি এমনটাই হয়? পড়েছি তো আগেই, বহু আগেই তো প্রেমের অধ্যায় ছেড়ে ভালোবাসার অধ্যায় পড়েছি দুজন। গাড়িতে বসে আছে তুলি, দুই পাশে ভাই বোন বসে মাঝখানে অবহেলিত করে ফেলে রেখেছে তাকে। গাড়ি কোথায় ছুটে যাচ্ছে জানা নেই তার। সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে আমরিনকে জিজ্ঞেস করতে পারল না। আদ্র কেমন যেন একটু আলগাভাবে বসে আছে, এক নজরে চেয়ে আছে বাহিরের দিকে। এখন অব্দি একটা শব্দ উচ্চারণ করেনি। নিঃশব্দে যখন গাড়িতে উঠে বসলো তুলি, কিছু বলবে বলবে করেও ভয়ে সেটে গেল। ভয়ের তো করুণ চাহনি নিক্ষেপ করলো আদ্র মুখশ্রীতে, অথচ একটা বারও ফিরে চাইল না আদ্র। চোখ সরিয়ে আনতে গিয়ে দৃষ্টি ঠেকলো আদ্রর বাম হাতের সাদা ব্যান্ডেজে। মুহূর্তেই তুলির হৃৎপিণ্ডে ধারালো বর্ষার ফলার মতো সোজা গিয়ে কিছু একটা আঘাত করলো। অজানা এক চাপা কষ্টে বিষাক্ত হয়ে উঠল মনটা, কিন্তু আঘাতের উৎপত্তি জিজ্ঞেস করার বিন্দুমাত্র সাহস করতে পারল না। অশ্রুসিক্ত নয়নে অপলক আদ্রর হাতের দিকে চেয়ে পার করে দিল কিছু পথ। এর মধ্যে একটা বারও ফিরল না মানুষটা। আজ কেমন পাথর হয়ে গেছেন। পাষাণই তো ছিলেন, আজ যেন ভয়ঙ্কর পাষাণ হয়ে উঠেছেন। হুট করে নির্জন এক পরিবেশে ড্রাইভারকে গাড়ি থামাতে আদেশ করলো আদ্র। ভ্রু কিঞ্চিত কুঞ্চিত হলো তুলি ও আমরিনের। আদ্র গাড়ি থেকে নেমে কাট কাট গলায় বলল, বাহিরে এসো। তুলি ভাবলো এখানেই বুঝি আসার কথা ছিল। ভর দুপুরে ভুতুরে ভুতুরে ভাব। গাড়ি থেকে নেমে আস্তে করে নেমে দাঁড়াতেই আদ্র আমরিনের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, 5 মিনিট অপেক্ষা করো গাড়িতে। অবাক হলো তুলি, বুঝলো এটা ওদের গন্তব্য নয়। তাহলে আদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে? হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে তুলি আটকে উঠল। নিশ্চয়ই এতগুলো কল দিয়ে না পাওয়ায় আদ্রর মাথায় রাগ চেপে বসেছে। শাস্তি দিতে নিয়ে যাচ্ছে না তো? শুকনো একটা ঢোক গিলল। কাপা কাপা পায়ে আদ্রর পেছন পেছন একটা বড় তুলা গাছের নিচে এসে উপস্থিত হলো। আদ্র চলন থামিয়ে দিতে প্রায় সঙ্গে সঙ্গে স্থির হলো। সন্দিগ্ধ চোখে চারপাশে তাকিয়ে ঠাওর করলো দুটো হৃৎপিণ্ডের। নিঃশ্বাসের শব্দবিহীন, অন্য কোনো মানুষের ছিটে ফোটাও নেই। মোবাইলটা দাও। আদ্রর অগ্নি তেজি কণ্ঠে ভরকে গেল তুলি। এক হাতে শাড়ির কিছু অংশ আঁকড়ে ধরে সঠিকভাবে বোঝার জন্য বলল, জি। গিভ মি ইয়োর সেল ফোন। ফের রাগান্বিত স্বরে তুলি হকচকিয়ে গেল। কম্পিত হাতে বাড়িয়ে দিল মোবাইলটা। বাড়িয়ে দিতে যতটা না সময় লাগলো, আদ্রর প্রচন্ড জোরে মাটিতে আছাড় দিতে এর অর্ধ সময়ও লাগলো না। ভেঙে চুরে গেল ফোনটা। সেই সাথে তুলির ভেতরের কোনো একটা অংশ ভাঙনের অনুভবতায় ডুবে গেল। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে আদ্রর।
দেখেই আন্দাজ করা যাচ্ছে এত সময় বহু কষ্টে রাগটা চেপে রেখেছিল, যা এখন তুলির ফোনটার উপর ঝাড়ল। মর্মান্তিক করুণ দৃষ্টিতে ফোনটার দিকে যাওয়া অবস্থায় কানে আসলো আদ্রর কণ্ঠস্বর। কল যখন ধরবে না তাহলে ফোনের কোনো প্রয়োজন নেই। ইচ্ছে তো করছে মেরে তক্তা বানিয়ে দেই তোমায়, থাপ্পড় দিয়ে লাল করে দেই গাল দুটো। কিন্তু কি করব, আমি তো তোমার কাছে হেল্পলেস। আমার অস্তিত্বে তুমি মিশে নেই, বরং আমার অস্তিত্ব মানেই তুমি। কিভাবে আঘাত করব নিজের অস্তিত্বে? দূর থেকে হিম করা এক শীতল হাওয়া তুলির শাড়ির আঁচল উড়াতে ব্যস্ত হয়ে পড়ল তুলির মন আদ্রকে গভীরভাবে উপলব্ধি করতে। আদ্র চোখে রাগ ফুটিয়ে বলল, কানে ধরো। নেত্রযুগল বড় বড় হয়ে এলো তুলির। আদ্রর বলিষ্ঠ হাতটা পরখ করে নিল একবার। থাপ্পড়ের চেয়ে কানে ধরার অপশনটা বেটার মনে হলো। ভেবে নিল একদিন অনেক বড় হবে, অনেক সাহস হবে, তখন আর এই রাগী ডাক্তারকে ভয় পাবে না সে। ভয়ের তো মন নিয়ে কানে ধরল। পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আদ্র চোখ রাঙালো। তুলি বিনা সময় ব্যতীত ভয়ের চোটে আওড়ালো। ইহো জন্মে কোনোদিনও ঘুমাবো না। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল আদ্রর। ভয়ে চুপসে গেছে মেয়েটা, বোকা হয়ে গেছে বড্ড। হাসি নজরে পড়তেই তুলি থমকালো। কি বলল বুঝতে না পেরেই নিজেকে গাধি বেলু উপাধি দিল। আর আদ্র সামনে এগোতে এগোতে ঠোঁট দুটো প্রসারিত করে বলল, ফলো মি তুলা। তুলি খানিক সময় ভাবলো, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো। তালগোল পাকিয়ে গাছের দিকে চেয়ে বোকার মতো করে বলল, আমি নাকি তুলা গাছ? ফিরে তাকালো আদ্র, লহুস্বরে বলল, আমার তুলা। চারদিকে পিঠার স্টল দেখে পুলকিত হয়ে উঠল তুলি। খানিকক্ষণ আগের ভয় কষ্ট ভুলে পাশে দাঁড়ানো মানুষটার এক হাত চেপে ধরল শক্ত করে, আনন্দিত কণ্ঠে বলে উঠল, এত পিঠার দোকান, এখানে কি পিঠা উৎসব হচ্ছে ডক্টর সাহেব? আদ্রর ছোট্ট জবাব। হুম। খুশিতে তুলির চোখ চকচক করতে লাগলো। আদ্রর হাতে চাপের প্রভাব বাড়িয়ে বলল, জানেন ডক্টর সাহেব, আমি কখনো পিঠা উৎসব দেখিনি, এত সুন্দর সুন্দর পিঠাও দেখিনি কখনো। আদ্র কোনো প্রকার প্রত্যুত্তর করল না, শুধু সূক্ষ্ম একটা হাসি ফুটিয়ে তুলল অধর কার্নিশে। প্রাণপ্রিয় বান্ধবী তুলির খুশি দেখে আমরিনের মনে প্রশান্তি জড়ো হলো। আদ্রের উদ্দেশ্যে বলল, ভাই তুলকে নিয়ে আমি স্টল ঘুরে ঘুরে দেখি। সম্মতি জানালো আদ্র। তৎক্ষণাৎ তুলির হাত আঁকড়ে ধরে আরেকটু ভেতরের দিকে চলে এলো আমরিন। কিন্তু ভুলবশত একটা ঘটনা ঘটে গেল। আমরিন ও তুলি একে অপরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে চেয়ে হাঁটতেই যেন ভুলে গেল। ফলস্বরূপ তুলি বেসামালভাবে ধাক্কা খেলো একটা ছেলের বুকের সাথে। ঘটনায় হতভম্ব হয়ে গেল তুলি আমরিন দুজনেই। চট করে সরে এলো তুলি ছেলেটার বুকের কাছ থেকে, ব্যস্ত গলায় বলল, আম সরি, ক্ষমা করবেন ভাইয়া, ভুলটা আমারই, আমি দেখে চলিনি, সত্যি আমি খুবই দুঃখিত। তুলি এক নাগারে কথাগুলো বলে কিছুটা স্থির হলো। বুক প্রচন্ড জোরে ঢিপ ঢিপ করছে। কি করে এতটা বেখেয়ালি হতে পারলো? যদি আদ্র দেখে ফেলতো। তুলি নত মস্তক তুলে দেখলো ছেলেটা বাঁকা হেসে নির্নিমেষ চেয়ে আছে তার দিকে, দৃষ্টিটা অন্যরকম। আরেকটু সচকিত নয়ন ফেলতেই চোখে পড়লো পেছনে দাঁড়ানো আরো তিনটা ছেলের দিকে। ছেলেগুলো ওদের দিকেই তাকিয়ে আদ্র ব্যতীত অন্য পুরুষের এহেন চাহনিতে তুলির গা গুলিয়ে আসতে লাগলো। পাথরের ন্যায় সম্মুখে দাঁড়িয়ে আছে ছেলেটা, না কিছু বলছে না একদণ্ড নড়ছে। আমরিনের কাছে চাহনিটা ভালো ঠেকলো না। ছেলেগুলোকে কেমন বাজে বিগড়ে যাওয়া মনে হলো। সামনের ছেলেটাকে মনে হলো বড়লোক উন্মাদ, যার বর্ণনা হলো এমনটা, বড়লোক বাপের বিগড়ে যাওয়া পোলা, মন মানসিকতা অস্বাভাবিক, অর্থাৎ বদ, পাগল, উন্মাদ। তুলির হাতটা চেপে ধরে আমরিন ছেলেগুলোকে পাশ কাটিয়ে চলে এলো। একটাবারও পিছু ফিরে দেখলো না। তবে বাতাসের সাথে মিলিত হয়ে কানে এতটুকু আসলো, মেয়ে দুইটা জোস। এরকম একটা তিক্ত বাক্যে কান গরম হয়ে উঠেছে আমরিনের। অনুভব করলো প্রচন্ড মেজাজ অগ্নিতেজে জ্বলে উঠেছে। আমরিন নির্বাক থাকলো, কথার প্রেক্ষিতে দিল না জবাব। এই মুহূর্তে কোনো প্রকার সিন ক্রিয়েট হোক চায় না।
তুলির চোখের মুখের খুশি বিলীন হয়ে যাবে এতে। দুর্বিষহ হয়ে উঠবে সময়টা। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, জানোয়ারের দল। তুলি ও আমরিন দুজন মিলে পাটিসাপটা পিঠা কিনেছে। পিঠা দেখে মুখে পানি চলে এসেছে তুলির, কিন্তু আমরিন তাকে খেতে দিচ্ছে না। একটু সবুর করতে বলে মোবাইল বের করলো পার্স থেকে। দুজন মিলে সুন্দর কয়েকটা সেলফি তুলল। এতক্ষণ পিঠা খাওয়ার লোভ সামলাতে পারছিল না তুলি, অথচ এখন নিজের হাতের পিঠের বাটি আমরিনের হাতে ধরিয়ে দিল। ফোনের স্ক্রিনে চোখ রেখে স্মিত হাসল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলে উঠল, মানুষের নিঃশ্বাসে একটা সময় সঙ্গ ছাড়ে, স্মৃতি হিসাবে রয়ে যায় ছবির ন্যায় কত শত মুহূর্ত ও একাকার সম বেদনা। আমরিনের পার্সে মোবাইলটা রেখে দিল তুলি। বাটি থেকে পিঠা তুলে মাত্র কামড় বসাবে তখনই কর্ণধার হলো চেনা পরিচিত স্বর। দ্রুত পেছন ফিরল দুজনে। আরো একবার হাসি মুখের কথা শুনল, ভাবি, আমাদের ফেলে একা একা খেয়ে ফেলেছেন। এটা কিন্তু ঘোর অন্যায়। কত কষ্ট করে হাসপাতাল থেকে ছুটে এলাম শুধু আপনাদের জন্য। ভাবি এটা না ডাকলে কি হতো না? অন্তর মুখে ভাবি ডাক কর্ণপাতে চরম লজ্জা অনুভব করছে তুলি। লজ্জিত ভঙ্গিতে বলল, আসলে আসলে নকলে পরে হবে তুলি, আগে পিঠা খাওয়া জরুরি। প্রফুল্ল মনে কথাটা বলে অন্তু তুলির বাটি থেকে পিঠা খেয়ে নিল। তুলি ভেবাচাকা খেয়ে গেল। মস্তিষ্ক বলে উঠল, এটা কি হলো? শেষমেশ পিঠা তোর পেট ফেলে অন্তু ভাইয়ের পেটে চলে গেল। তুলি চমৎকার একটা হাসি হাসল। হাসির কারণ সামনে আদ্র, নিবিড়, পায়েল, সাগর, রিমি আসছে। ওরা দুজনে হলুদ শাড়ি পরে এসেছে। ওদের আসার অপেক্ষাতেই কি ডাক্তার সাহেব গাড়ির কাছে দাঁড়িয়েছিলেন? তুলির হুট করে মনে হলো আদ্র তাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। আদ্রর পাশাপাশি তার বন্ধু মহলও এখন খুব পছন্দের তুলির। পায়েল রিমিকে বড় বোন হিসেবে খুব ভালোবাসে। পছন্দের মানুষগুলোকে এমন এক উৎসবে একসাথে পাওয়া সারপ্রাইজ না হলে আর কি হবে। তুলির এখন ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে। আশেপাশে মানুষের ভিড়ে দমে গেল সদ্য জেগে ওঠা ইচ্ছেটা। পায়েল রিমি এগিয়ে এসে অন্তর থেকে বাটি ছিলিয়ে নিল। কপট রাগ দেখিয়ে বলল, তুলির পিঠে খেয়ে ফেললি পেটে কমতো, দেখিস আদ্র কেলানি না আবার খাস। ঢোক গিলল অন্তু। বছর চারেক আগে সাজেকের কেলানির কথা মনে পড়ে গেল তার। সাজেক ঘুরতে গিয়ে ওখানকার এক আদিবাসীর সাহায্যে বিয়ারের জোগাড় করে পুরো 1 বোতল সাবার করেছিল। বিয়ার খেয়ে মাতলামো করে রুমে গিয়ে পায়েলকে রিমির সামনে বলেছিল, তোকে একটা চুমু খাবো। পায়েল তো রাগিনী, রাগ সর্বদা তার নাকের ডগায় উপস্থিত থাকে। অন্তর অবস্থা বেগতিক দেখে সে নিজে কিছু করেনি, বরং কথাটা তুলে ছিল আদ্রর কানে। এতে বেচারা অন্তু চুমু তো পেলই না, উল্টো কনকনে শীতের মাঝে সারা রাত কটেজের সামনে ঘাসের উপর কাটিয়েছিল শাস্তি স্বরূপ। অন্তু অতীব দ্রুত পিঠা কিনে তুলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুলি ভাইয়া কিন্তু মাত্র একটা খেয়েছি, নাও তার বদলে 3টা কিনে দিলাম তোমায়। অন্তর্কাণ্ডে তুলির ভীষণ হাসি পেল। কোনো ক্রমেই চেপে রাখতে পারল না। এই মুহূর্তে উপলব্ধি করলো হাসি চেপে রাখা বড়ই কষ্টসাধ্য। আদ্র এগিয়ে এসে তুলির পাশে দাঁড়ালো, নিচু স্বরে বলল, গাড়ির কাছে এসো। সাগর রিমি দুজন অন্তু পায়েলের দুই পাশে দাঁড়িয়ে আছে। এমনভাবে দুজন দুই প্রান্তে উপস্থিত যেন চক্ষুদয়ে দৃষ্টি নিবদ্ধ হলেই দুজনের হৃৎপিণ্ডে ছেদ করে ধারালো কিছু বেরিয়ে যাবে। দীর্ঘ সময়ের বন্ধুত্ব হয়েও আজ দুজন খুবই অচেনা। দেখা হলেও আড্ডা হলেও কথা হয় না দুজনের মাঝে গত 1 বছর ধরে। পাশাপাশি থাকা সত্ত্বেও কথা বলতে না পারার মতো পীড়াদায়ক কিছু কি হয়? এই অসহনশীল পীড়ায় যে ভোগে কেবলমাত্র সেই বোঝে। পায়েল আর চোখে সবটা চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, স্বামী স্ত্রী হয়ে দুজন কেন দুজনের মাঝে এত দূরত্ব আনছিস? তোরা কি ভুলে গেছিস স্বামী স্ত্রী হওয়ার আগে তোরা বন্ধু? এবার তো কথা বল দুজন, মানিয়ে নে সম্পর্কটাকে। বলতে বলতে আমরা হাঁপিয়ে যাচ্ছি রিমি, সাগর। ভালোবাসা না পাওয়ার আফসোসের তিলে তিলে শেষ হবার আগে শেষ করে দে দূরত্ব। কথাটা সাগরের বুকে গিয়ে বিঁধল। চকিতে তাকালো সে রিমির দিকে।
রিমির চোখে চোখ আটকালো ক্ষণিকের জন্য। অস্থির হয়ে চোখ সরিয়ে নিল রিমি। এক মুহূর্তও স্থির থাকতে পারল না সাগরের সামনে। সে কি করে পায়েলকে বোঝাবে ভালোবাসা না পাওয়ার কষ্টে প্রতি রাতের অর্ধেক সময় একাকী আকাশ দেখে পার হয় তার। পৃথিবীতে সবচেয়ে কষ্টকর বিষয় হলো মনের সুপ্ত কোণে জমায়িত কষ্ট কাউকে দেখানো যায় না। যদি কষ্টগুলো দৃশ্যমান হতো তবে হয়তো মানুষ গুণেও শেষ করতে পারত না। রিমির নিকট দীর্ঘশ্বাস বই কি কিছুই রইল না। তুলির গাড়ির কাছে দাঁড়িয়ে আছে একা একা। একটু আগে আদ্রর গাড়ির কাছে এসে জানালো তার তৃষ্ণা পেয়েছে। আদ্র গাড়িতে চেক করে দেখলো পানি নেই। তুলিকে গাড়িতে বসিয়ে গালে পরশ বুলিয়ে বলে গিয়েছিল গাড়িতে বসে থাকতে। গাড়িতে দম বন্ধ হয়ে আসছিল তুলির। তাই আদ্র যাওয়ার 1 মিনিটের মাথায় শরতের নাতিশীতোষ্ণ ভাব অনুভব করতে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। ভেতর থেকে গানের উচ্চ আওয়াজ ভেসে আসছে। পরিবেশটা জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যে। তুলি বুঝতে পারছে না আদ্র কেন এখানে নিয়ে এলো। পানি নিয়ে এসে যদি গাড়ির বাহিরে দেখে তাহলে আজ মোবাইলের মতো করে তার হাড়গুলো ভাঙতে পারে ভেবে ভয়ে আটকে উঠল। উল্টো ঘুরে গাড়ির দরজা খুলে বসার জন্য উদ্যত হতেই একটা হাত তুলির কোমল হাতটা শক্ত করে চেপে ধরল। অজানা ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠল তুলির। ঘাড়ে গরম উত্তপ্ত নিঃশ্বাস ভারী খেতে লাগলো। অন্তরস্থ কম্পন নিয়ে তুলি ভয়ে ভয়ে ফিরল। নিমেষেই চক্ষুকোটর তীব্র ভয়ের প্রলাপে অশ্রুসিক্ত হয়ে উঠল। পায়ের তলা থেকে শুরু করে সারা শরীরে কম্পন ছড়িয়ে পড়ল। নিস্তব্ধ বাক্যহীন তুলি। নাসারান ড্রেপ দোলা দিয়ে যাচ্ছে বাজে এক গন্ধ। ভয়ের তাড়নায় তুলি স্তম্ভিত। স্পর্শটা তুলিকে নিঃশেষ করে দিচ্ছে। সম্মুখে দাঁড়ানো ব্যক্তি দূরত্ব কমিয়ে আনতেই তুলির অশ্রুভেজা কণ্ঠ চিৎকার করে বলল,